হে বলে মাঝে মাঝে যে খেলা হবে, সে কি খেলবে? হে তো আটতে গেলে তাউরাইয়া বাউরাইয়া পড়েগা। এটি আমার শাল, ভারতীয় শাল ছিল, ভারত থেকে কেনা। সাকিব আল হাসান এবং মেজর হাফিজ, এই দুটা কিন্তু দুজনের মাঝে কেউ কিন্তু অস্বীকার করছে না। এখন আসা যাক সাকিব আল হাসানের সম্পৃক্ততা কত ছিল, হাফিজ সাহেবের সম্পৃক্ত কত ছিল। রাষ্ট্র তাহলে আছে কেন? সরকার তাহলে আছে কেন? ওনারা নাকি বলেন সিন্ডিকেটকে নাকি ধরলে বাজারের দাম আরো বেড়ে যাবে। আপনারা পদত্যাগ করেন, ক্ষমতা ছেড়ে দেন। এটাতে শেখ হাসিনাদের রাজনীতির লাভ হচ্ছে দুইটা। প্রথম লাভ হচ্ছে যে তারা মধ্যবর্তী নির্বাচন দিবে না, আর দ্বিতীয় লাভ হচ্ছে যে বিএনপি যে মধ্যবর্তী নির্বাচনের কথা উচ্চারণ করলো, এটা দিয়ে তখন জনগণকে বলবে যে তাহলে আপনি আমার কাছে মধ্যবর্তী নির্বাচন চাচ্ছেন, তার মানে আমার 7 জানুয়ারি 2024-এর নির্বাচন সঠিক ছিল, সংবিধান সম্মত ছিল। সরকারকে পদত্যাগ করার আহ্বান জানালেন একজন নেতাকর্মী জোনায়েদ সাকি। অর্থাৎ বাজার সিন্ডিকেট নিয়ে কঠিন থেকে কঠিন বক্তব্য দিয়েছে। মূলত আজকে 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। জনসম্মুখে ইন্ডিয়ান পণ্য অর্থাৎ গায়ের শাল চাদর খুলে পায়ের নিচে পিষ্ট করে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অর্থাৎ ভারতের পণ্য বয়কটের ডাক দিলেন এভাবে অভিনব কায়দায়। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, সাকিব আল হাসান এবং মেজর হাফিজের বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। সে বিষয়টি নিয়ে লাইভ টকশোতে তুমুল আলোচনা, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, ভারতীয় পণ্য বয়কটের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সাবেক একজন পুলিশের কর্মকর্তা এবং কাজী হিমায়তুদ্দিন মিশনের, এবং সাধারণ জনগণ ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে একটি কথা বলেছে, কঠিন কথা। তাই মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন আর কথা না বাড়াই, সর্বপ্রথম একজন সাধারণ জনগণের কথা শুনে আসি। হে বলে মাঝে মাঝে খেলা হবে, সে কি খেলবে? হে তো আটতে গেলে তাউরাইয়া বাউরাইয়া পড়েগা। এ কি একটা খেলার লোক নি? হ্যাঁ, দেশটারে দেউলিয়া করে ফেলাইছে। হ্যাঁ, একটা বুয়া লোক, আমরা চাই না, এর কথা আমরা শুনতে চাই না। ডিম কন ডাব কন বিভিন্ন রকমের মন্তব্য এরা করে। একবিত্রিত সিন্ডিকেট। সরকার যদি ইচ্ছা করে যে আমি একদিনের মধ্যে এটা কন্ট্রোল করবো, সে পারে, কিন্তু সে পারবে কেমনে? সেই সিন্ডিকেটের মধ্যে হে ভাগ আছে, ভাগ তাদের মন্ত্রীরা ভাগ আছে, তারা খায়, কমিশন পায়। হেরা এটা কেমনে নিয়ন্ত্রণে আনবে? হ্যাঁ, ওই যে একটা খবরে দেখলাম, এটা পুরোপুরি আমি দেখি নাই, যে এর ভিতরে হাত দেওয়া দেবে না, সিন্ডিকেটের ভিতরে হাত দেওয়া দেবে না। এইটা কেমন কথা? হ্যাঁ, বাণিজ্য মন্ত্রী বলছে, এইটা একটা কথা হইলো? এইভাবে কি দেশ চলে? হ্যাঁ, দেশ লইয়া, এটা একটা স্বাধীন দেশ, গণতন্ত্র, মানুষের অধিকার আছে। কই অধিকার পাইছে কই? মানুষ ঠিক মতো কথা বলতে পারে না। ভালো কথা বলতে গেলে মানুষ গুম হয়ে যায়। এই যে আমি যে কথা বলছি, যদি সঠিক এটা সঠিকভাবে আপনি দেখান, যদি এমন আছে আমি অ্যারেস্ট, অবস্থা খারাপ, ঠিক আছে, হয়ে যাইতে পারে। এরকমই হইতে আছে। মানুষ মুখ খুলতে আসে না, মানুষ মুখ খুলতে আসে না কেন? ডরে, আতঙ্কে মানুষ মুখ খুলতে পারতেছে না। কিন্তু মানুষের সজাগ নাই। মানুষ বলে এটা গণতন্ত্র রাষ্ট্র। কি এর গণতন্ত্র? গণতন্ত্র বলতে এখন এই বাংলাদেশে কিছুই নাই। এটা দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলেছেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং তার কথাগুলো শুনেছেন, বুঝেছেন। মতামত জানাতে ভুলবেন না। এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সাকিব আল হাসান এবং মেজর হাফিজের বিষয়টি নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে, সেই বিষয়টি নিয়ে লাইভ টকশোতে কী আলোচনা হলো, চলুন সেটিও দেখে আসি। সাকিব আল হাসান এবং মেজর হাফিজ, এই দুটা কিন্তু দুজনের মাঝে কেউ কিন্তু অস্বীকার করছে না। এখন আসা যাক সাকিব আল হাসানের সম্পৃক্ততা কত ছিল, হাফিজ সাহেবের সম্পৃক্ততা কত ছিল, এবং ভবিষ্যৎ কি হয়েছে দুজনের জন্য। যাদের নাম এসেছে তারা অধিকাংশ হলো অবসরপ্রাপ্ত সরকার সামরিক কর্মকর্তা, এবং তাদের কিন্তু বারবার তার বাসায় যেতে দেখেছে, বাহিরে তার সাথে মিটিং করতে দেখেছে। আসলে এবার না, সকল নির্বাচনের সময়, নির্বাচনের আগে দল ভাড়া করার খেলা চলে, এবং এবার আরো বেশি হয়েছে। কারণ যে ক্ষমতাশীল দল আছে তারা 3 টার্ম আছে, 14 টার্মে গেল। তারা ভেবেছে যে এবার প্রথম 14 সালে বিএনপি আসেনি, 18 সালে এসেছে, এবার ধরে নিচ্ছে আসতে পারে, না আসতে পারে। যদি আসে তাহলে কিন্তু বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য ক্ষতি হবে। আওয়ামী লীগও কিন্তু চায়নি যে বিএনপি আসুক। যদি আসে তাহলে অবশ্যই এই পার্টিতে, আপনারা জানেন যে দুটা ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগের একটা বিএনপির ভোট ব্যাংকে ভাঙার জন্য তারা জানে যে নমিনেশন যখন দেওয়া হবে অনেক বঞ্চিত হবে, তাদেরকে নিয়ে যদি কিংস পার্টি করা হয় তাহলে বিএনপির ভোট ব্যাংকগুলি ভেঙে যাবে। এর জন্য তৃণমূল বিএনপি বা বিএনএম নামে দুটি পার্টি গঠন করা হয়। এটা যে সরকারের যে মানে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল না বা তাদের অংশগ্রহণ ছিল না, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে বিএনপি আসবে না, তখনও সরকার মনে হচ্ছে কিংস পার্টি আমার দরকার আছে, কেন অংশগ্রহণমূলক দেখানোর জন্য। কিন্তু পরবর্তীতে যখন আওয়ামী লীগ দলটি তাদের দাবি প্রার্থী দেওয়ার একটা নব সিদ্ধান্ত নিল, তখন দেখলো যে না, কিংস পার্টি আমার দরকার নেই। আপনি জানেন যে কিংস পার্টির কয়েকটি দলের কার্যালয় ছোট একটি জায়গায় ছিল, পরবর্তীতে গুলশানের মতো বড় অনেক স্কোয়ার ফিটের নিয়েছে। কারণ তখন কিন্তু বিএনপি থেকে যারা নমিনেশন করবে না তারা আসবে, অথবা দামি যদি দেওয়া, দামি সিদ্ধান্ত ছিল না, তাহলে ভোটার আনার জন্য আমার দলের 2টি দল বাড়বে এবং এই দলে তারাই অংশগ্রহণ করবেন। এবং আওয়ামী লীগ মনে করেছে যে অনেকে বিএনপি যখন নির্বাচন করবে না, বিএনপি থেকে অনেকে আসবে
সিটি কর্পোরেশন কুমিল্লার মতো তারা এই দলের অংশগ্রহণ এবং নামগুলি কিন্তু একটা সমর্থক বিএনএম বিএনপি আবার তৃণমূল বিএনপি এটা করেছে। তাই এখানে সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল না সেটা বলা না, কিন্তু যখন দেখলো সরকার যে এটা দরকার নাই, আমি তো জানিয়ে দিচ্ছি, তাহলে তো আমার অংশগ্রহণমূলক নির্বাচন হবে, পার্টি হোক, জনগণ আসবে, তখন তারা কিংস পার্টিকে ততটা মূল্যায়ন করেনি। এখন আপনি যে বিষয়টি আজকে এনেছেন যে ছবি সাকিব আল হাসান এবং মেজর হাফিজ, এই দুটা কিন্তু দুজনের মাঝে কেউ কিন্তু অস্বীকার করছে না যে এই ছবি এডিটেড, এই ছবিটা এই মুহূর্তে সামনে আসলো কেন এবং কারাই বা এই ছবিটা দিয়েছেন? আচ্ছা, এটা এনেছে হাফিজের সাহেবের কিছু বিরোধী দল আছে, হাফিজ সাহেবের সাথে কিন্তু বিএনপির তখন খুব টানাপোড়েন যাচ্ছিল, সে কিন্তু বিএনপি কিছু নীতি নির্ধারণের বিরুদ্ধে বলেছে, এই বিষয়টা এনেছে। এখন বিষয়টা যেহেতু মানে দুজনেই স্বীকার করে নিয়েছে, এখন আসা যাক সাকিব আল হাসানের সম্পৃক্ততা কত ছিল, হাফিজ সাহেবের সম্পৃক্ততা কত ছিল এবং ভবিষ্যৎ কি হয়েছে দুজনের জন্য। সাকিব আল হাসান, আমি হাফিজ সাহেবের সম্পর্কে বলি, হাফিজ সাহেব যেহেতু অস্বীকার করছে না, তাহলে সে ছিল ওখানে এবং সে বলছে আমি ছিলাম। তাহলে যখন একটা নমিনেশন পেপার বা সদস্য পদ দেওয়া হয়, যে দেয় সে নতুন সদস্য, যার কাছে দেয় তিনি ওখানকার পুরোনো সদস্য বা ঊর্ধ্বতন, তাহলে হাফিজ সাহেব ঊর্ধ্বতন বলেই ওই পার্টি কিংস পার্টি পিএনএম এর, তাই তাদের কাছে দিয়েছে। তাহলে হাফিজ সাহেবের যে সম্পৃক্ত ছিল, হাফিজ সাহেবের সম্পৃক্ততার আরো কিছু যুক্তি দিচ্ছি। ওই সময় যারা এই বিএনএম এর সাথে জড়িত ছিল, যাদের নাম এসেছে, তারা অধিকাংশ হলো অবসরপ্রাপ্ত সরকার সামরিক কর্মকর্তা, এবং তাদের কিন্তু বারবার তার বাসায় যেতে দেখেছে, বাহিরে তার সাথে মিটিং করতে দেখেছে। যদি উনি একটা ছোড়া যুক্তি দিয়েছে যে সামরিক কর্মকর্তাদের সাথে আমার তো আসা যাওয়া থাকতে পারে, আমার বাসায় তারা আসতে পারে, কিন্তু যখন আগে আসেনি ওই সময় আসছে, তাতে ধরে নেওয়া যায় না, এখন নিশ্চিত হবে না যে তিনি ওই পার্টির সাথে সম্পৃক্ত ছিল। এরপর কিন্তু যখন 2 মাস, এটা কখন, এটা কিন্তু 5 মাস আগে, জুলাই মাসে, তখন কিন্তু বিএনপি আসবে কি আসবে না সরকার তাই কিংস পার্টি করেছে, হাফিজ সাহেবকে টুক দিয়েছে এবং হাফিজ সাহেব কিন্তু বিএনপির অনেক নীতি নির্ধারণের বিষয় নিয়ে তখন সমালোচনা করেছে, তাতে বোঝা যাচ্ছে তিনি কিং পার্টিতে। এবং 102 মাস পরে যখন বিএনপি আসবে না শেষ পর্যন্ত তিনি তো জাননি, তার অবস্থানে ছিলেন এবং তিনি এখন বলছেন যে আমি জাননি, কারণ বলছি যে আশা দেখানো হয়েছিল, যে আশায় নিয়ে তিনি গিয়েছিলেন, ওই আশা তো আওয়ামী লীগ পাত্তা দিল না, যে তাদের দামি দিচ্ছি আমরা, তোমাদের দরকার নেই কিংস পার্টিকে যতটা আগে সমাদর করছে করেনি। এখন সাকিব আল হাসান কি ছিল? সাকিব আল হাসান কিন্তু কখনো আওয়ামী লীগের ছিল না। যখন কিংস পার্টিতে 5 মাস আগে জুলাই মাসে গিয়েছেন, তো তখন তিনি সাধারণ নাগরিক, তিনি খেলোয়াড়, ওটা বড় রাজনীতির মাটি কি উনি গিয়েছেন সেখানে। আবার আমার ভাই বলছে তিনি আবার ফিরে এসেছেন আওয়ামী লীগ, না, উনি ফিরে আসেননি, উনি আওয়ামী লীগ যোগদান করেছে। এবং ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলেছে যে সে তাকে সদস্যপদ দেওয়া হয় আওয়ামী লীগের, তারপর তো তাকে নমিনেশন পেপার দেওয়া হয়। তাহলে আগে তিনি সদস্যপদ ছিলেন না, কোনো পার্টি করতে হলে তাকে সদস্যপদ থাকতে হয়, তাই তাকে ফিরে এসেছে বিরোধীরা। দুজনের ব্যাপার বলবে যে সাকিব আল হাসানের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে হাফিজ না ঘাটকা না ঘরকা, এখন কিংস পার্টি করে আওয়ামী লীগের কাছেও যেতে পারলো না, এবং সে বিএনপিও তাকে এখন ওইভাবে নিচ্ছে না, এবং বিএনপি তার বিপক্ষ দল যারা ছিল তারা এই ছবিটা প্রকাশ করেছে বলে আমার দৃঢ় বিশ্বাস। এখন আসি যে বলেছে তাকে এমন জায়গা দেওয়া হয়েছে, আমার আশরাফ ভাই বলেছে যেখানে এপিএস ছিল। আমি ওই খণ্ডনগুলি না করে আপনার কাছে শেষ পর্যন্ত বলেছি যে আসলে এই কিংস পার্টিগুলোর সফলতা নিয়ে আপনি কি বলবেন? জাস্ট এক কথা শেষ করুন আমরা, কারণ দ্বিতীয় পর্যায়ে কিংস পার্টি তো নির্দেশে হয়েছে, এবং কিংস পার্টিগুলি যখন পৃষ্ঠপোষকতা চলে গিয়েছে, পৃষ্ঠপোষকতা দেখেছে আমার এই পার্টির দরকার নাই, তাহলে সফল আপনি কিভাবে এটা আশা করতে পারেন? এটা সফলতা তার মানে এখানে সরকারের যে চেষ্টা কিংস পার্টি দিয়ে, সেটি আপনি ব্যর্থ একরকম বলতে পারেন? না, ব্যর্থ না, সরকার দেখেছে এটা আমার দরকার নাই। আমাকে প্রিয় দর্শক শ্রোতা দেখলেন এবং তাদের কথাগুলো শুনলেন, আশা করি আপনারা বিস্তারিত জেনেছেন এবং বুঝেছেন। আপনাদের মতামত জানাবেন। ভারতীয় পণ্য বয়কট করেছে সরাসরি রুহুল কবির রিজভী নিজের গায়ের শাল চাদর মাটিতে লুটিয়ে দিলেন, ফেলে দিলেন, এবং সেখানে নেতাকর্মীরা পায়ের ধুলি দিয়ে সেটা পদধূলিত করলেন, বা মানে খোসে পাড়িয়ে একটা প্রতিবাদ করলেন। প্রিয় দর্শক, ভিডিওটা দেখলাম সোশ্যাল মিডিয়া ভাইরাল, তো চলুন সেই ভিডিওটি দেখে আসি। এটি আমার শাল, ভারতীয় শাল ছিল, ভারত থেকে কেনা। এখন এটি ছুঁড়ে ফেলার মধ্যে দিয়ে আমরা বর্জন করলাম। ভারত সম্মান করে শুধু আওয়ামী লীগকে, বাংলাদেশের জনগণকে নয়। সুতরাং তাদের কাপড় আমরা পরবো কেন, তাদের সাবান আমরা কিনবো কেন, তাদের নারকেল তেল আমরা কিনবো কেন, সেটি আমরা বর্জন করবে। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ সেটি বর্জন করবে। আহ্বান জানিয়ে দেশের নানা শ্রেণী পেশার মানুষ তারা গণমাধ্যমে এই দাবি তুলেছে। বিরাট ঢেউ তৈরি হয়েছে সারা দেশে। মানুষ মার্কেটে গেলে, বাজারে গেলে কেউ আর ভারতীয় কোনো পণ্য যেগুলো রয়েছে সেগুলো কেনে না, বাংলাদেশের পণ্য কেনে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং 63টি গণতন্ত্র সমমনা দল সহ জাতীয়তাবাদী শক্তির প্রতিটা নেতা কর্মী তারা সিরাজগঞ্জের লুঙ্গি পরবে, নরসিংদীর গামছা পরবে, গামছা দিবে ঘাড়ে। আমাদের মেয়েরা
দেশের শাড়ি পরবে, কিন্তু ভারতের কেউ শাড়ি কিনবে না, আমাদের মেয়েরা পরবে না। কেউ ভারতের কোনো কাপড় কিনবে না, কোনো নারকেল তেল বলেন কোনো পণ্য কিনবে না। ভারতীয় পণ্য বর্জন এই কারণেই আমরা করছি। তারা একটি অগণতান্ত্রিক জবরদখলকারী একটি সরকার, যারা জনগণের ভোট মানে না, যারা জনগণকে বন্দী করেছে তাদেরকে সমর্থন করে, তাদের পক্ষে দাঁড়ায়, কারণ তারা তাদের সেবা দাসত্ব করে। এই সেবা দাসত্বের কারণেই আজকে ভারত এই অবৈধ সরকার যতগুলো একচেটিয়া একতরফা নির্বাচন করেছে প্রত্যেকটিতে সমর্থন করেছে। বাংলাদেশের জনগণ বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে এরা সম্মান করে না। ভারত সম্মান করে শুধু আওয়ামী লীগকে, বাংলাদেশের জনগণকে নয়। সুতরাং তাদের কাপড় আমরা পরবো কেন, তাদের সাবান আমরা কিনবো কেন, তাদের নারকেল তেল আমরা কিনবো কেন, আমরা সেটি আমরা বর্জন করবে সারা বাংলা। প্রিয় দর্শক শ্রোতা, 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা 4র্থ নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো এই ভারতের পণ্য বয়কটের বিষয়টি নিয়ে পুলিশের একজন সাবেক কর্মকর্তা এবং কাজী হিমায়তুদ্দিন মিশনের একটি লাইভ টকশো, চলুন দেখে আসি। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটা সমাবেশে মোহাম্মদ আরাফাত বলেছেন যে আওয়ামী লীগ একটা স্থায়ী নির্বাচনী ব্যবস্থার জন্য বিএনপির সঙ্গে আলোচনা করতে চায়। এখন এটা কি আসলে আমি বলবো যে শেখ হাসিনার বোধোদয় হয়েছে যে না ঠিক আছে একটা নির্বাচন করেছি, এটা ভালো হয় নাই, আরেকটা নির্বাচন করি বা কিছু, নাকি এটা আরেকটা ষড়যন্ত্র? না, এটা তো একটা কমপ্লিট ষড়যন্ত্র, স্ট্যান্ডবাজি। কারণ শেখ হাসিনার রাজনীতিটা হলো স্ট্যান্ডবাজি রাজনীতি। কারণ শেখ হাসিনার এখন তার মন্ত্রী আরাফাতে এবং হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরও বলেছে আজকে না গতকাল বলেছে মধ্যবর্তী নির্বাচনে কোনো সম্ভাবনা নাই, 2028 পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার পিটার ডি হাস কিন্তু বলেছে যে মিনিংফুল পলিটিক্যাল ডায়ালগ। আসলে পশ্চিমা বিশ্বে, আমেরিকা বা পশ্চিমা বিশ্ব থেকে প্রচন্ড চাপ আছে একটা মধ্যবর্তী নির্বাচনে। কিন্তু এই কথাটা আওয়ামী লীগ বিএনপির মুখ থেকে শুনতে চাচ্ছে যে মধ্যবর্তী নির্বাচনের আপনি একটা ডায়ালগ করেন, আপনি একটা আবেদন জানান এবং আপনি জনগণের সামনে উপস্থাপন করেন যে আপনি মধ্যবর্তী নির্বাচন চান। এটাতে শেখ হাসিনা যে রাজনীতির লাভ হচ্ছে দুইটা। প্রথম লাভ হচ্ছে যে তারা মধ্যবর্তী নির্বাচন দিবে না, আর দ্বিতীয় লাভ হচ্ছে যে বিএনপি যে মধ্যবর্তী নির্বাচনের কথা উচ্চারণ করলো, এটা দিয়ে তখন জনগণকে বলবে যে তাহলে আপনি আমার কাছে মধ্যবর্তী নির্বাচন চাচ্ছেন, তার মানে আমার 7ই জানুয়ারি 2024 নির্বাচন সঠিক ছিল, সংবিধান সম্মত ছিল, এবং এই নির্বাচনকেও আপনি প্রকারান্তরে আপনি আমাকে স্বীকৃতি দিলেন। এই কথাটাই কিন্তু এই যে মধ্যবর্তী নির্বাচনের হাওয়াটা তারা উঠিয়েছে। এইটা হলো বিএনপি বা অপোজিশনের পক্ষ থেকে একটা বক্তব্য নেওয়ার জন্য যে আপনি মধ্যবর্তী নির্বাচন দেন। আর আপনি তো সরকারে আছেন, অবৈধভাবে আছেন, আপনি তো গত 15 বছর ধরে অবৈধভাবে আছেন, আপনি তো অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আছেন। আপনি বলছেন যে আপনি সাংবিধানিকভাবে ক্ষমতায় আছেন। আপনি যদি শেখ হাসিনার যে পঞ্চদশ সংশোধনী 7 আর্টিকেল 7A অন বি, সেখানে বলা হচ্ছে যে আপনি যদি যারা সংবিধানের ডিল করে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনি এমন কোনো আচরণ করেন তাতে যদি সংবিধানের প্রতি জনগণের যদি আস্থা যদি পরাহত হয় বা আস্থা যদি না থাকে, তাহলে আপনি এই সংবিধান লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে। তাহলে আমার এই যে 2014 সালে যে নির্বাচন, 2018 যে নির্বাচন, 2024 যে নির্বাচন, সেখানে সেনাপ্রধান, পুলিশ প্রধান, ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি, আইন সচিব, ইলেকশন কমিশনার, চিফ জাস্টিস, ইনারা যে আচরণগুলো করেছেন তাতে কি মানুষের কি সংবিধানের প্রতি আস্থা এসেছে? সংবিধানের প্রতি আস্থা আসে নাই বলে কিন্তু মানুষ 2014 সালে নির্বাচনে যায় না। 2018 সালে আপনি দিনের ভোট রাতে করেছেন, সংবিধানের প্রতি আস্থা হয়েছে। 2024 সালে 95% জনগণ ভোট দিতে পারে নাই। তাহলে এটা তো সংবিধানের শেখ হাসিনারই 15তম পঞ্চদশ সংশোধনীর 7A1B, এটা বলা হচ্ছে সংবিধান লঙ্ঘন, এবং যেটা সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এবং ওই আর্টিকেলে বলা হচ্ছে 7A2B, সেখানে বলা হচ্ছে যিনি এই কাজটাকে অনুমোদন করবেন, অনুসমর্থন করবেন। প্রিয় দর্শক, আমরা প্রায় ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি। মাঝখানে একটি কথা বলছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন এবার আমরা জোনায়েদ সাকি অর্থাৎ বাজার সিন্ডিকেটের বিষয়টি নিয়ে সরকার এমপি মন্ত্রীদেরকে পদত্যাগ করার আহ্বান জানালেন। চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি। রাষ্ট্র তাহলে আছে কেন, সরকার তাহলে আছে কেন? ওনারা নাকি বলেন সিন্ডিকেটকে নাকি ধরলে বাজারের দাম আরো বেড়ে যাবে, আপনারা পদত্যাগ করেন, ক্ষমতা ছেড়ে দেন। সেইটা তারা ছাড়বে না, কারণ আসলে এই সিন্ডিকেটকে লালন পালন করে ওনাদের কোলে বসিয়ে অথবা তাদের কোলে বসে ওনারা পুরো ভাগ বাটোয়ারা দিচ্ছেন। যদি তাই না করতেন তাহলে এটা সবাই জানে যে বাজার এই তথাকথিত মুক্ত বাজার থাকে না। বাজারে যেহেতু ডিমান্ড সাপ্লাই মানে চাহিদার যোগান সরবরাহ, এইটার উপরে দাম ঠিক করে। কাজে সরবরাহ যদি ঠিক থাকে তাহলে দাম বাড়ার ওইভাবে কোনো কারণ নাই। চাহিদা অনুযায়ী যদি সরবরাহ ঠিক থাকে দাম বাড়ার কোনো কারণ নাই। সরবরাহের উপরে যখন একচেটিয়া কায়েম হয় তখন আমরা দেখি দাম বাড়ে। এই একচেটিয়া যাতে কায়েম হতে না পারে সেই কারণেই সরকারকে ভূমিকা নিতে হয়, সব জায়গায় তা নেওয়া হয়। আমরা বলেছি, বহুদিন ধরে দাবি করে আসছি
যে এইখানে আপনারা টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে জনগণের কাছে এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করেন। ওনারা করছে, একেবারে করছে না তা না, মানুষকে তো দেখাতে হবে যে টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। বাণিজ্য মন্ত্রী দেখলাম 1 লক্ষ পরিবারে কার্ড বিতরণ করছেন, কিন্তু টিসিবির ট্রাকে অতি দ্রুত মাল শেষ হয়ে যায়, তারপরে মাল আর পাওয়া যায় না, মানুষ লাইনে থেকে যায়। এই হচ্ছে বাস্তবতা। তার মানে ওই সরবরাহে এমন একটা অবস্থা তৈরি করা যাতে করে একচেটিয়া কোম্পানিগুলো বাজারে এই কৃত্রিম অবস্থা তৈরি করতে না পারে। সরকারকে সেখানে ভূমিকা নিতে হবে, আমদানি উন্মুক্ত করতে হবে, যাতে করে কয়েকটি কোম্পানি কেবলমাত্র আমদানির উপর পুরো কর্তৃত্ব করতে না পারে। 15 বছর ধরে ক্ষমতায় আছেন এবং এইভাবে কয়েকটি কোম্পানির উপরে সমস্ত আমদানির কর্তৃত্ব তারা ছেড়ে দিয়েছে। আজকে এসে বলছে একদিনে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। আপনারা তো একদিন ক্ষমতায় নাই, 2 মাস হলো ক্ষমতায় নাই, 15 বছর ধরে আছেন। 15 বছর ধরে বাজারের উপরে এই একচেটিয়াওয়ালাদের কর্তৃত্ব আপনারাই তৈরি করেছে। কাজেই আজকে এরা যখন পরিষ্কার হয়ে গেছে যে সিন্ডিকেটকে এই সরকারি কলে বসিয়ে রেখেছে এবং বাজারে এই পুরো দাম বৃদ্ধির মাধ্যমে জনগণের পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এই সরকারের পোষ্য এই সমস্ত কোম্পানিগুলো, আর তার সমস্ত ভাটবাটোয়ারা এই মন্ত্রী এমপিরা, এই সরকারের কর্তা ব্যক্তিরা তাদের পকেটে ঢুকাচ্ছে। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি 5টি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।